আজকের আনন্দবাজারে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা ফিচার বেরিয়েছে। এই 23 তারিখে যে বৃষ্টিটা হয়ে গেল পুজোর আগেই, সেটা নিয়ে সেই সূত্রেই বলছি যে 1978 সালে যে বন্যাটা হয়েছিল এবং বৃষ্টিতে পুরো কলকাতা ডুবে গিয়েছিল, তার আগেও কিন্তু এরকম হয়েছে। আর সেটা 78 সালে নয়, সেটা হয়েছিল 1971 সালে। সে সময়ও কলকাতা ডুবে গিয়েছিল। কখন হয়েছিল জানেন? পুজোর মধ্যে। ষষ্ঠী ভালো কাটলো, সপ্তমী ভালো কাটলো, অষ্টমীও ভালো কাটলো, নবমীর দিন থেকে বৃষ্টি শুরু হলো। আর সেই বৃষ্টি চললো বিজয়া দশমী পর করে একদম গান্ধী বার্থডে ছাড়িয়ে। আর তার ফলে কি হলো? গ্রাম বাংলা তো ডুবে গেলই, কলকাতাও ডুবে গেল। আর সেই সময় নকশালবাড়ি আন্দোলন শুরু হয়ে গেছে। সেই সময়টা কোনোখানিটা বেশ কম হয়েছিল সেই কটা দিনের জন্য। জানি না বোমা, বন্দুক, পিস্তল এসবগুলোতে জল ধরেছিল কিনা জানি না, তবে হয়েছিল। অনেক পর থেকে আবার শুরু হয়ে গিয়েছিল সেই সব কাণ্ড কারখানা। এই নকশালবাড়ি আন্দোলনের কাণ্ড কারখানা আপনারা সেটা নিশ্চয়ই আমাদের মীনা সেনের কলকাতা 71-এ দেখেছেন। স্যার কিছু দেখেননি আপনি? সেই বিখ্যাত ডায়ালগ, আতঙ্ক ছাড়া ছবির ডায়ালগ ছিল। সেই দিনকার কথা বলছি আমি। সে সময়ও কলকাতা ডুবে গিয়েছিল। আর ঠাকুর সব গলে গিয়ে ভেসে গিয়েছিল। ফলে তার ঠাকুরের মায়ের কাঠামোটাই শুধু বিসর্জন দিতে হয়েছিল। তখন আমাদের মহালয়ার দিন ছুটি পড়ে যেত। ফলে অনেকটা দিন পুজোর আগে পেয়েছিলাম, কিন্তু ঠাকুর দেখেছিলাম, ঠাকুর তো দেখার সুযোগ ঘটেছিল। কারণ নবমীর দিন থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল। আর তারপর কলকাতা ডুবে গিয়েছিল, গ্রাম বাংলা তো ডুবে গিয়েছিল। সে সময় আমি কিন্তু কলকাতাতেই ছিলাম, চাকরি করতাম 100 টাকা মাইনের সাব এডিটর পদে, সাংবাদিকতা করতাম, লিখতাম ইন্ডিয়া টুমরো ইংরেজি পত্রিকায়। ইন্ডিয়া টুমরো পত্রিকাটা কিন্তু ইন্ডিয়া টুডের সমসাময়িক নয়। সে পত্রিকাটা ছিল সেই ব্রিটিশ আমলের পত্রিকা, যে সময় নেতাজি সুভাষ ছিলেন এবং লিখেছেন সেই পত্রিকায়। যাই হোক, সেসব কথা বলে তো লাভ নেই। এবার আসে বন্যার কথায়। তা সেই সময়ে বন্যা হয়েছিল 1971 সালে। সেটা কিছু কম হয়নি। তখন কর্পোরেশনের অবস্থাও তেমন ভালো ছিল না। আর তখন তো আপনারা সবাই জানেন কংগ্রেসই রাজত্ব। সেই সময়ে সিপিএম এর যারা মানুষজন, সেই সব যারা ক্যাডারের যে কথা বলছি, তারা কিন্তু প্রচুর মানুষের পাশে দাঁড়িয়ে কাজকর্ম করেছিল সেই 71 সালে। তখনকার কথা, যখন নকশাল আন্দোলন তৈরি হয়েছিল, যাকে নকশালের বদলে কংসাল বলতো। আর নকশালরা দের এই মাকু যারা বলতো কংসাল, তাদের আবার নকশালরা নাম দিয়েছিল মাকু। সেই দিনকার কথা বলছি আমি। তারপর তো ধীরে ধীরে অনেক কিছুই জল গড়ালো। এখন তো অন্য রাজত্ব
অন্য দিনকার। আমি তো কলেজে যখন জয়েন করি, তারপরে কলেজে বেশ কদিন থাকার পর, গ্রামের কলেজে অবশ্যই থাকার পর 1978 সালে বন্যা হয়েছিল। সেটাও ভয়াবহ হয়েছিল। কলকাতা তো ডুবেছিল, আমাদের গ্রাম বাংলাও ডুবেছিল। আর সে সময় আমি কিন্তু বেকার ছিলাম না। আর মানে বেকার বলতে ওই 100 টাকা মাইনে না, তার জায়গায় একটু উত্তোলন হয়েছিল, 140 টাকা পেতাম। আর কালে ভদ্রে টাকা আসতো একসঙ্গে সরকারের থেকে, কবে আসতো ঠিক বলা যায় না। আর সে সময় আমি গ্রাম বাংলায় ছিলাম যখন 1978 সালে, তখন অধ্যাপক হিসেবে। তখন পূর্ব মেদিনীপুরে তখন কিন্তু বামফ্রন্টের সরকার ছিল না, সরকার ছিল আমাদের কংগ্রেসের। আর এই সিপিএম তখন কংগ্রেসের বিরোধী ভীষণ। এখন যে আবার হাত ধরেছে তা না, কিন্তু ভীষণ বিরোধী ছিল কংগ্রেসের। আর সেই দিয়েই তো সিপিএম উঠে এসেছে। সেসব কথা যায়। আবার বৃষ্টি নিয়ে বলি। 1978 সালের কথা যেটা সুশীলেন্দুবাবু লিখেছেন, সে বৃষ্টিটাও সাংঘাতিক ছিল, কিন্তু তখন তো কিছু কিছু উন্নতি হয়েছে। তখন অবশ্য তখনও বলতো মানুষজন, গোলদার বলে একজন আবহাওয়াবিদ ছিলেন, তাকে গুলদার বলতেন, কারণ তিনি যা বলতেন তা নাকি মিলত না। এখন তো অ্যাডভান্স সমস্ত টেকনোলজি হয়েছে, ওয়েদার নিয়ে অনেক পয়সা কড়ি খরচ করে সব মেশিন টেশিন বসেছে। তাই আগের থেকে বলে দেওয়া হয়েছিল যে বৃষ্টি হবে, ডিপ্রেশন হবে। কিন্তু এই যে ভয়াবহ 2000 আজকে 25 সালে যেটা হলো, সেরকম প্রেডিকশান আজও তারা করতে পারেননি। কিন্তু গোলদার যা প্রেডিকশান করতো তা মিলত না, তাকে ওই জন্যই গুলদার বলতো। আর বৃষ্টি নিয়ে সব হাসাহাসি হতো। তার সুশীলেন্দুবাবু লিখেছেন বৃষ্টি নিয়ে এরকমই হাসাহাসির ব্যাপার নিয়ে লিখেছিলেন 1978 সালে। তখন তিনি তো আনন্দবাজার পত্রিকায় চাকরি করেন। আর তার সহকর্মী ছিলেন আর কেউ নয়, আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাটেই তাকে থেকে যেতে হয়েছিল। এত বৃষ্টি হয়েছিল 1978 সালে। দুটো বৃষ্টি, একটা বৃষ্টি হয়েছিল শরৎকালের শেষাশেষি, একদম শেষ হয়ে যাওয়ার পর, শারদীয়া উৎসবের মধ্যে, আর 1971 সালে। আর এই 78 সালে হয়েছিল মহালয়ার পরে। কারণ মহালয়ার পরে এই জন্যই বলছি যে আমাদের তখন ছুটি পড়ে গিয়েছিল। আর আমি তখন কলেজে চাকরি করি, গ্রামের কলেজ। তখন তো মাইনেপত্র হতো না। অ্যাকচুয়ালি মহালয়ার আগেই সবাই ওই মাইনেপত্রটা পাওয়ার জন্যে কলেজে যেতাম আমরা। লাস্ট দিন মহালয়ার দিনই নয়, তার আগের দিন যেতাম টাকা পয়সার জন্যে। কারণ আমরা তখন 140 টাকা পেতাম, আর বাকি 160 টাকা কবে আসবে কোনো ঠিক নেই। বামফ্রন্ট তখন পাওয়ারে আসেনি। 78 সালে পাওয়ারে বামফ্রন্ট আসেনি, আমি বলছি 1979 সালে বামফ্রন্ট ক্ষমতায় এসেছে। আর তখন ছিল কংগ্রেস গভর্নমেন্টই। আমি যখন কথা বলছি 78 সালে, তখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল না যুক্তফ্রন্ট গভর্নমেন্ট ছিল না, কংগ্রেস গভর্নমেন্টই ছিল। কারণ 79-এ যুক্তফ্রন্ট এসেছিল। আজকের যে যুক্তফ্রন্ট, সিপিএম যেখানে মাতব্বর ছিল, সেই যুক্তফ্রন্টে এসেছিল। তখন সব টাকা পয়সার জন্যে 78 সালে আগে, মহালয়ার আগে, সেই সময় আমরা কলেজে গিয়েছিলাম টাকা পয়সা পেতে। কারণ তখন তো একসঙ্গে মাইনে হতো না, আর 140 টাকা মাইনে ছিল অধ্যাপকদের। তা সেই
140ও পেতাম না, কারণ গ্রামের যেসব কলেজগুলো ছিল সেখানে গ্রামের মানুষদের একটা ক্রয় ক্ষমতা এতই কম ছিল, আর পড়াশোনার জন্য তারা খুব বেশি টাকা পয়সা অ্যাফোর্ডও করতো না, মাইনে বাকি পড়ে থাকতো। আবার তার উপর সরকার ডেফিসিটে ভুগছিল এই কলেজ শেয়ারটা পাওয়ার জন্যে। আমাদের ডেফিসিট হতো এবং আমাদের কলেজগুলোতে সব ডেফিসিট হতো, গ্রাম বাংলা, নট কলকাতার কথা বলছি না আমি। কলকাতায় তখন রমরমা চলতো, প্রচুর টাকা ইনকাম করতো সব গভর্নিং বডি, তখন তো গভর্নিং বডি প্রাইভেট ছিল, সেসব তো তারা ভালোই ইনকাম করতো। বঙ্গবাসী, আশুতোষে ভালোই করতো, তবুও গ্যারান্টিড পেত ওরা। গ্রামের কলেজ তাদের তো ঠিক অন্যভাবে পেতে হতো, নেগলেক্টেড, চিরদিনই নেগলেক্টেড গ্রামের মানুষজন। সেই জন্যে সত্যি কথা বলতে গেলে কলেজে যেতাম মহলার আগের দিনই, সেই টাকা পয়সা জোগাড় করতে সেই তমলুকে ট্রেজারি ব্যাংকে, এই ট্রেজারিস ব্যাংক বলছি, ট্রেজারিতে গিয়ে টাকা জোগাড় করতে, তমলুক কোঅপারেটিভ ব্যাংক থেকে লোন নিতে, এসব করে পুজো রাখে যাতে বউ বাচ্চা নিয়ে একটু করে আনন্দ করতে পারি, সেই জন্যে যেতাম। তাই 1978 সালে বৃষ্টির কথা আমার মনে আছে এখনো। সেই বৃষ্টিটা এমনই হয়েছিল যে প্রায় প্রাণ সংশয় হয়ে গেছিল আমার, কারণ আমি যখন গেলাম কলকাতা শহরে, কলকাতায় অ্যাকচুয়ালি আমি বললাম না পূর্ব মেদিনীপুরে তখন তো আর এইসব আজকের দিনে যেটা আজকে হলদিয়া হয়ে গেছে, সেই সময় আমার কলেজ তো হলদিয়ার কাছেই ছিল, হলদিয়ার কাছাকাছি ছিল একটা আশ্রমের কলেজ। সেইখানে থেকেই আমাকে পার হতে হতো, কুকুরাহাটি থেকে লঞ্চ ছাড়তো ডায়মন্ড হারবার, সেখান থেকে আবার বাসে করে, আর নাহলে ট্রেনে করে আসা যেত, কিন্তু সে তো হাওড়া হয়ে পাঁশকুড়া হয়েছে, অনেক ব্যাপার। পাঁশকুড়া বা ওই আমাদের পাঁশকুড়ার আগের স্টেশন যেটা, সেখান থেকে হয়ে আমাদের আসতে হতো। সেদিকে আমি যেতামই না, অনেক টাইম নিয়ে নিতাম। তা সেইভাবেই আমি অন্তত যারা কলকাতায় থাকি তারা যেত, আর সবাই গ্রামেরই ছিল, অন্য ডিস্ট্রিক্ট মেদিনীপুরের ডিস্ট্রিক্টেরই 5 জন ছিল, তারা সব অন্যান্য জায়গা থেকে আসতো, মেদিনীপুরের বিভিন্ন অঞ্চল থেকে। আমি একমাত্র কলকাতা থেকে যেতাম। হ্যাঁ, কমার্স তখন নতুন চালু হয়েছে, ওই প্রথম পোস্টে আমি গিয়েছিলাম। সেই সময় আমার ছেলের বয়স, সে আজকে নেই, তার বয়স মাত্র ছিল 3 বছর। অতএব বুঝতেই পারছেন, আমাকে যখন লঞ্চে পার হতে হবে তখন আমি ভেবে ভাবতে রাখলাম না যে কি আমি গ্রামে পড়ে থাকবো না, এত বৃষ্টি হচ্ছে, আমরা এই দিন কিছু মানে বাড়ি পৌঁছতে পারবো কিনা, সেই নিয়ে খুব চিন্তাভাবনা হয়েছিল। কিন্তু তারপর দেখলাম যে ওই দিন টাকা পয়সা নিয়ে যখন বাড়ি আসছি, মহালয়ার পরের দিন, এই মহালয়ার দিনেই মনে হয়, মহালয়ার আগের দিন, মহালয়ার আগের দিন, তখন কুকরাহাটি লঞ্চ ঘাটায় এসে দেখি লঞ্চ ফঞ্চ সব বন্ধ হয়ে গেছে। এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি, ডুবে গেছে সব। কলকাতাও নাকি শুনলাম ডুবে গেছে, মেদিনীপুরেও ডুবে গেছে। আমার মনে হয় সেই সময় শুভেন্দুবাবুটাও খুবই ছেলে মানুষ ছিলেন নয়, কলেজে পড়তেন বা করতেন, খুব কংগ্রেসই করতেন সেই সময়ের কথা বলছি আমি, তখন তো তৃণমূলের সৃষ্টি হয়। তা সেই সময় এই লঞ্চ চলবে না শুনলাম, তখন তো আমি বললাম তাহলে তো আমাকে এখানেই থেকে যেতে হবে, তাহলে তো আমি পুজোতে বাড়ি যেতে পারবো না, কারণ তো কমিউনিকেশান সিস্টেম বাকি কলকাতায় বন্ধ হয়ে গেছে, কোলাপস হয়ে গেছে, মেদিনীপুরে তো কোলাপস হয়ে গেছে, সব নৌকো নামিয়ে দিচ্ছে সব কিছু। তখন বললো আজকে একটাই লঞ্চ চলবে 7টার সময়, আর সেই লঞ্চটাই লাস্ট, আপনারা যদি জীবন বিপন্ন করে যেতে চান যেতে পারেন, কিন্তু আমরা একটাই লঞ্চ চালাবো আজকে। এর মধ্যে কিন্তু সারাদিন লঞ্চ চলেনি বৃষ্টিতে, এত বৃষ্টি হয়েছে। চলে গেলাম কুকরাহাটি থেকে
লঞ্চে করে ডায়মন্ড হারবারে। হ্যাঁ, ঠাকুরের নাম জপতে জপতে ঠাকুর নিয়ে ভাবতাম যে জপেনি, কিন্তু একটা কথা আমি বলে রাখি, ভগবানকে কিন্তু ডাকিনি, কারণ আমি জানি যে যা হবার তা হবেই। আমি ভগবানকে ডাকলেও হবে আর ভগবানকে না ডাকলেও হবে। ফলে কিছুই চিন্তা ভাবনা করিনি, উঠে পড়লাম। উঠে পড়ে একটা বই নিয়ে বসে গেলাম, লঞ্চের ভেতরে ঢুকে গেলাম, বই নিয়ে বসে গেলাম। লঞ্চের বাবুরে তো কাউকে অ্যালাউ করেনি, ওপরে উঠে সব দেখতো দৃশ্য, ডায়মন্ড হারবার নদীর দৃশ্য, সেসব তো ছিল না। ফলে আমার নিচেই বসে একটা বই নিয়ে বসলাম। দেখলাম সবাই কীরকম, খুব কম লোক উঠেছিল লঞ্চের ভেতরে, সবাই কীরকম যেন একটা মুখ করে বসে আছে যে এই বোধহয় আর লঞ্চ ডুবে যাবে। কারণ তাদের হয়তো যেতেই হতো ওপারে, কেউ ভাবে কাকদ্বীপে যাবে, কেউ আরও কোথায় যাবে। তারপর তো অনেক লোক আসতো ওই ডায়মন্ড হারবারে আসার মুখে, উস্তি টুস্তি এসব জায়গা থেকে। উস্তি আপনারা জানেন না বোধহয়, একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল। এখানে মহিলা বাচ্চা সব, তাদেরও মুখগুলো দেখতাম শুকিয়ে গেছে, আর খারাপ লাগতো দেখে যে বাচ্চারা রয়েছে এত, এই অবস্থা যাবে। কিন্তু যাই হোক পৌঁছে গিয়েছিল, গিয়ে দেখলাম আরে স্টেট ট্রান্সপোর্টের বাস চলছে। দেখেই একটা স্টেট ট্রান্সপোর্টের বাস পেয়ে গেলাম, উঠে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আসতে সবাই তো বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে বলুন তো? দাঁড়িয়ে আছে যে আমি আদৌ আজকে ফিরতে পারবো কি না, মানে 78 সালের সেই দিনটাতে ফিরতে পারবো কি না, মহালয়ার আগের দিন। কিন্তু যাই হোক ফিরে এসেছিলাম। এইরকমই ভয়াবহ বৃষ্টি হয়েছিল সেই সময় এই কলকাতায়, এই সেপ্টেম্বর মাসেই 23 তারিখে, যেটা 2025 হয়ে গেল, সেরকমই একটা। তার মানে 71-এ আমি সাক্ষী ছিলাম বন্যার, আবার 78-এ সাক্ষী ছিলাম। কিন্তু দিনকে দিন তো কমিউনিকেশান সিস্টেম দুটো সময়ই তো ল্যান্ডফোন ছিল, এসব মোবাইল ফোবাইল কথা দূরস্থ, চিন্তাই করতে পারতাম না। ল্যান্ডফোন ছিল, সেই দিয়ে কোনো ক্রমে কেউ যোগাযোগ করতে পেরেছে। আর সেই সব তারপর দেখেছি অনেক ল্যান্ডফোন বিকলও হয়ে গেছে, কিন্তু চলেই না, বিকল হয়েছে। সেই সময় তো ক্যালকাটা টেলিফোন বলতে আমরা বুঝতাম যে তাদের যে কখন কী খারাপ হয়ে যাচ্ছে বড় কোনো মুশকিল, কী যা মেনটেন্স ছিল বলা যায় না, কী সব দাপট ছিল তাদের ইউনিয়নের। এই তখন থেকেই 78 সালে কথাই বলছি আমি, তখন থেকেই সিটি ইউনিয়ন ছিল। সিটি ইউনিয়ন কিছু কম ছিল না, তারাও সব ধর্মমঠ হ্যান ত্যান করে প্রচুর ইয়ে করতে, অত্যন্ত ইয়ে ছিল। কাজ তো করেছে ছেলেরা, কাজ তো করেছে ছাত্ররা সারা গ্রাম বাংলায় কাজ করেছে, ছাত্ররা সারা কলকাতা জুড়ে কাজ করেছে ছাত্ররা। তাদের তখন ইয়ং ব্লাড, তারা তো করবেই। তারই ডিভিডেন্ড পেয়েছে 1979 সালে গঠিত হয়েছে বামফ্রন্ট সরকার, একবারে রমরমা করে। সেটা মানুষ হেসে আস্তে আস্তে ভোট দিয়েছিল এই বামফ্রন্ট সরকারকে, ঢেলে ভোট দিয়ে দিয়েছিল। কিন্তু তার কারণেই 34 বছর বামফ্রন্ট সরকার রাজত্ব করতে পেরেছে। যদিও শেষে 10টা বছর তারা যা করেছে তার জন্য আজকে যারা চলে গেছে, কিন্তু ভালো কাজ তো অনেক করে গেছে। কলেজগুলোতে তো আজকে বাস পয়লা মাইনে পাচ্ছে সবাই, এটা দিদিমণি করেনি, কিন্তু এরা সব আগেকার দিনে দাদামণিরা করেছে, দিদিমণি নয়। দিদিমণি বাধ্য হয়ে এখন দিচ্ছেন, তাও তো অর্ধেক জায়গায় কোনো পোস্ট খালি, সব জায়গাতেই তো নেই। অধ্যাপকের সংখ্যার কোথায় কমে গেছে, কটা লোক অধ্যাপক হচ্ছে আজকে। আর কলেজ সার্ভিস কমিশন কত বছর অন্তর অন্তর হচ্ছে, আর স্কুল সার্ভিস কমিশন কত বাদই দিন না কেন। স্কুল সার্ভিস কমিশন তো
কবে কত সালে যেন হয়েছিল মনে করতেই পারছি না, তার সেই সময় রিক্রুটমেন্ট। আর সে তো রিক্রুটমেন্ট এখন বন্ধ, উল্টে সব চোরটা যারা আছেন ছিলেন, যারা সিপিএম থেকে অনেকেই ঢুকে গেছেন সেইখানে, একটা সময় সুবীর এসের মতো আর আরও সব যারা তাদের মতো স্কুলটাকে শেষ করে দিলেন। সরকারি স্কুলে এক রাজনীতি ঢুকিয়েছিলেন আমাদের বামফ্রন্ট সরকার, এই যেতে হবে ইয়েতে মিছিলে, তারপর সেই সেটা আমরা বিরোধী ছিলাম তার, কিন্তু তা কী হবে, তখন তো পাওয়ারে প্রচুর, সবাই তখন কোনো কথা বলার অধিকার খুব কম ছিল, বয়কট করে দিত। সেই স্কুলগুলোতে এখন আর ছেড়ে দিন, কী অবস্থা হয়েছে আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু বামফ্রন্ট সরকার করেছিল, অনেক কিছু করেছিল একটা সময়। আর সেই যে পেপারটা আপনারা পাচ্ছেন, 1 তারিখে মাইনে পাচ্ছেন, সবই কিন্তু দিদি করেনি, সবই বামফ্রন্ট সরকারই করেছিল। হ্যাঁ, তো সরকারি যে টাকা পয়সা আজকে এখন যারা পাচ্ছেন, দিদি বাধ্য হয়ে দিচ্ছে, কিন্তু পোস্টার নেই। কটা পোস্ট হচ্ছে কলেজে, সব পোস্টগুলো তো এখন খালি পড়ে আছে। রিক্রুটমেন্ট কত হচ্ছে, আর তার যারা সবই কী বলে, একটা নতুন পদ তৈরি হয়েছে যে যার না কিছু ভবিষ্যৎ, না আছে পেনশন, না আছে কিছু, সেসব ছাত্রছাত্রীদের দিনে স্কুল কলেজ ভরিয়ে দেওয়া হচ্ছে, তারা প্রপার যা মাইনে পাওয়া উচিত সেটা পাচ্ছে না। পেনশন তো তার দূরের কথা, পেনশন তো কোথায় আর কবে দিন পর্যন্ত মানুষ পাবে আমি সেটা জানি না, কিন্তু যারা পেয়ে গেছেন। এখন তো কোনো কিছু রেট্রোস্পেক্টিভতে হয় না, সব কিছু প্রসপেক্টিভ মেথডে হয়, তাই তারা হয়তো পেয়ে গেছেন, যাচ্ছেন। সেই সময়ের কথা আমি বলছি, সেই সময় বামফ্রন্ট সমলে কর্পোরেশনে কাজ হতো না, এটা তো বললে হবে না, বিকাশবাবুও বললে হবে না। জল কাক ওই শ্রদ্ধাবঙ্গ পার্ক খেত, আর বিকাশবাবু যাননি, গিয়ে দেখেননি সে সময় কী হতো। বিকাশবাবু এখন যেটা বলছেন সেটা কিন্তু ঠিক নয়। বিদেশে নাকি বন্যা হয়, সবই হয় বুঝলাম, কিন্তু সেখানে জলটা এরকম দাঁড়িয়ে থাকে। বিকাশবাবুর আমলে গিয়ে দেখেছিলেন যে একদিনের বৃষ্টিতে কী অবস্থা হয়েছিল কলকাতা শহর? শ্রদ্ধানন্দ পার্কে গিয়ে কি দেখেছিলেন কী পরিমাণ আবর্জনার পাহাড়? যাক, আর কথা বলার লাভ নেই। বৃষ্টি যা হয়েছে এই দিন 23 তারিখ, এখন অনেক কমিউনিকেশন সিস্টেম ঠিক হয়েছে, মোবাইল এসে গেছে, সোশ্যাল মিডিয়া এসে গেছে, আমরা সব দেখতে পাচ্ছি। আর অবশ্যই টাকা পয়সাও সরকারের হাতে এসেছে, তার দিয়ে কাজকর্ম তো কিছু হয়েছে। তাহলে 23 তারিখে কর্পোরেশন যা করেছে সে স্টুডেন্টার্স কাজ দেখেছেন কি? টি শার্ট পরে আমাদের কর্পোরেশনের মেয়র নেমে গিয়েছিলেন রাস্তায় ময়লা তুলতে, সেটা আপনারা চোখের সামনে দেখেছেন। কিন্তু মোবাইল আছে আজকে, সেই জন্য কে কী করলো আগে যেমন দেখা যেত না, এখন দেখা যাচ্ছে, ফটাফট ছবি উঠে যাচ্ছে যে ময়লা পরিষ্কার করছেন টি শার্ট পরে, খুব ইয়াং লাগছিল, ভালো লাগছিল দেখতে। ফিরা থাকেন ওই 78 সালে বলার কথা তো উনি মনে নেই, সে সময় কিন্তু 300 মিলিমিটার বৃষ্টি হয়নি, 900 সামথিং মিলিমিটার বৃষ্টি হয়েছিল, তার 3 গুণ বৃষ্টি হয়েছিল 1978 সালে এই আজকে যা বৃষ্টি হচ্ছে তার থেকে। সে তখন তো মানুষ ছিল, কাজকর্ম করেছে, মানুষজন, কর্পোরেশনের লোকজনও কাজকর্ম করেছে, সেটা তো বিশ্বাস করতেই হবে আপনাদের। কিন্তু এত সব মোবাইল ফোন ছিল না, এত ছবি ছিল না, তোলার ফটাফট ছবি উঠে যাচ্ছে, এসব ছিল না। হ্যাঁ, টি শার্ট পরে খুব ভালোই লাগছিল আমাদের মেয়র সাহেবকে। ফিরহাদ হাকিম 1978 সালে কত বয়স ছিল, স্কুলে পড়তেন কি কলেজে পড়তেন এটাও ঠিক মনে করতে পারছি না আমি, উনি বলতে পারবেন।
কিন্তু তখন কিন্তু এর 3 গুণ বৃষ্টি হয়েছিল। আর কলকাতা শহরে কিন্তু তবুও বহু মানুষ চলাচল করতে পেরেছিল। আর এখন তো কোনো প্রশ্ন নেই, এখন যা কলকাতাতে অন্তত যা তাড়াতাড়ি জল নেমে গেছে, তাতে ওনাকে সাধুবাদ তো জানাতেই হবে। যাই হোক, অনেক কিছু বললাম, নমস্কার, আর কথা বাড়িয়ে লাভ নেই। কিন্তু যার শেষ ভালো তো সব ভালো আর হলো না ক্ষেত্রে। আমাদের মেয়র সাহেবের উঁচু কলারটা টি শার্টের আর রইল না ঠিক, এত ছবি তোলাও ব্যর্থ হয়ে গেল। কেন জানেন? বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল এই কলকাতায় 10 জন, আর জেলায় আরও 2 জন। যত্রতত্র সিএসসির তার একপাশে পাশে থাকা এবং সেই তার দিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল এই মানুষগুলো। দিদিমণি তো যথারীতি কাউকে তো দোষারোপ করতেই হবে, করে দিয়েছেন। একদম কাকে না, এই ডিবিসি সে একটা কারণ, তারপর তো আরও কারণ দেখিয়েছেন তিনি। এই মৃত্যুর কারণ সেটা হচ্ছে সিএসসি। রাজ্য বিদ্যুৎ পর্ষদের ব্যাপারটা আর বলেননি, কেন বলেননি জানি না, তবে সিএসসিকে দায়ী করেছেন। সেটাই খুব খারাপ লাগলো, খুব খুব আশ্চর্য লাগলো যে এই মানুষটা, এই আমাদের সঞ্জীব গোয়েঙ্কা, দিদির তো সফরসঙ্গী ছিলেন সব জায়গায়, একবারে আদরের সফরসঙ্গী, সে তাকে তার ওপরে ব্লেম দিয়ে দিলেন তিনি। অবশ্য ব্লেম কেন দেবেন না, ইলেকট্রিক বিল না, ইলেকট্রিক বিল তো নিয়ে পুষিয়ে নিচ্ছে সে তো নেবেন না, দেবেন না, মনোপলি করে রেখে দিয়েছে সেখানে। এটা একটা হলো। আর একটা হলো আমাদের একজন নন্দলাল, সেই নন্দলাল যে সবাইকে নন্দলাল হয়ে থাকতে বলল, সে ডিএল রায়ের কথা, নন্দলাল হয়ে থাকলেন না কেন আপনারা? বেরোলেন কেন এত বৃষ্টির মধ্যে? কী দরকার ছিল? যখন বলেছে বৃষ্টি হচ্ছে, এত হবে এবং এর জন্যে একটা ডিপ্রেশন হবে, তাহলে বেরোলেন কেন? আপনারা নন্দলাল হয়ে থাকলেন না কেন ডিএল রায়ের? ভাবতে পারেন এই মানুষটা, বোম বোম তারক সিং, সেই মানুষটা তো বলে দিলেন এই কথা, ফলে মহা ফাপড়ে পড়ে গেছে। আর এদিকে দেখুন, কলকাতা কর্পোরেশন এত গর্ব করে নেমে সব ময়লা টলা পরিষ্কার করলেন, কিন্তু কিছু জায়গায় জল নামলো তো কিছু জায়গায় জল নামলোই না। বৃষ্টি হয়েছে তো প্রচুর, উনি 300 মিলিমিটার বলছেন, আরে বৃষ্টি হয়েছে তো মাত্র 300। এই 71, 72 কথা 71, 78 কথা চিন্তা করুন তো, 1971, 78 তখনও তো এমন হয়নি। এই মাল্টি স্টোরেজগুলোর তৈরি করেছেন এনারাই করেছেন, বেচারাম সরকার, সব জমি জমা পুকুর বুঝিয়ে দিয়ে করেছেন। সেসব জায়গায় গাড়ির যেখানে রাখে সেই মাল্টি স্টোরেজ বিল্ডিংয়ের ভেতরে জল চলে গেছে, গিয়ে গাড়িগুলোকে শেষ করে দিয়েছে। তো সব দিক দিয়ে তো ভালো হলো না। ফিরহাদ হাকিমও খুব রুষ্ট হলেন তারকবাবুর ওপরে, ওনার যে ছবি তুলেন, এত কিছু করলেন, তারকবাবুকে একটুখানি বিরক্তি প্রকাশ করেছেন বোধ হয়। তাহলে তারকবাবু খুব দুঃখ পেয়েছেন দেখলাম। সব ব্যাপার তো ওদের মধ্যে হয়েই থাকে, কেউ দুঃখ পায়, কেউ ক্ষমা চায়, কেউ
অ্যাপোলজি করে, সে তো জানেন তো সব আমাদের যে সর্বভারতীয় যে তৃণমূল কংগ্রেসের যে ভালো মানুষটা আছেন, তিনি তো সবই জানেন, তিনি কোচিং করে নিয়ে যান, এরা সবাই যাই। তা এখন কি হবে, জল তো এবার নামবে নিশ্চয়ই, আর তারপর আর কী হবে? তারপর তো এখন তো শুধু ফিতে কাটা চলছে, ফিতে কাটা তো হয় না, এখন মুখ দেখানোর ব্যাপার। সেসব জায়গায় গিয়ে সব উদ্বোধন হচ্ছে, দিদি আগে করবেন, পরে আরও দাদারা আসবেন, তারা করবেন। সব এখন পুজো চলবে, ভজহরি মান্না চলবে, ভূতের রাজা দিলে বর চলবে, কত কি চলবে। আমি কিছু অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন করছি না, কিন্তু আমি এই ফুটপাথের কথাই বলছি। এই ফুটপাথেও এখন এগুলো পাওয়া যাচ্ছে, ভূতের রাজা বরের খাবার দাবার আর এর ধরনের, এই আপনার ভজহরি মান্নার খাবার দাবার সেখানেও পাওয়া যাচ্ছে ফুটপাথে। গরিব মানুষরা সেগুলোই খাচ্ছে। আর আমি জানি না শিক্ষা যে সব মাস্টারমশাইরা আছে, তারা কি করছেন, কী চপ ভাজছেন, মোচার চপ না কী চপ ভাবছেন। এইবার পয়সা কামিয়ে নিন আপনারা, তো চপ ভেজে তো আপনারা বাড়ি গাড়ি করতে পারছেন। সে তো দিদি বলেছেন আপনারা সবাই চপই ভাজুন।